আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি। ফারহানা, আমরা আসলে রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসার উদাহরণ তো দীর্ঘদিন ধরে দেখেছি এবং রাজনীতিতেও এর উদাহরণ যথেষ্ট আছে। রাজনৈতিক মামলার যে ফাঁক ফোকর আছে সেই কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং সেখান থেকে আমরা দেখেওছি আসলে সেই নজিরও আছে যে এক ধরনের সাজা হচ্ছে এবং সরকার যখন পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে। শেখ হাসিনা সর্বশেষ 12 বছর আসলে বিরোধী দলে, বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি, তাদের দলের নেতাকর্মীদের যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন, সেই পরিবর্তনটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার পরিবর্তনের পর। শেখ হাসিনার এই রায় আসলে সেটিও পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা সরকার পরিবর্তন হলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি আসলে ঠিক কী পরিবর্তনের কথা বলছেন। ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো, শেখ হাসিনার লাস্টের দেড় মাসের কথা, হ্যাঁ, জুলাই থেকে অগস্ট 5 পর্যন্ত, ওটা আমি বাদই দিলাম। উনি গত 15 বছরে তো গুম, বিচার বহির্ভূত হত্যা, আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা, তাদের নখ তুলে ফেলা, প্লায়ার্স ইউজ করা, ইলেকট্রিক চেয়ারে বসানো, এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে। তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে, করা হয়েছে? হয় নাই তো। বরং সেই সময় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে, কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে, কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে, কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে, এগুলো সবই আমরা দেখেছি। এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশও নেয় না, কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি। আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না, কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ, সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে, আমি একজন আইনজীবী, আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেয়া হোক, এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম। আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম। সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে, হ্যাঁ, এটা তো শেখ হাসিনার সময়ও আমরা একরকমভাবে দেখেছি, গত 14 মাস আমরা আরেক রকমভাবে দেখলাম। মানে এখন আমরা এখানে বসে প্রিটেন্ড করতে পারি যে সব কিছু খুব পাল্টে গেছে, দারুণ হয়েছে, বিরাট একটা বিষয় হয়েছে, যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়। আমি জানি উনি স্যাটায়ার করে বলছিলেন, মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন, যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন। সো ওই ভানটা করলে ভানটা করাই যায়, কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই। ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন। শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন, হ্যাঁ, তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা, এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না। সেই ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন, সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে, কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফোর্ট আমরা দিতে দেখি নাই, উইচ ইজ ট্রু। আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন, যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন, এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিডন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু। হ্যাঁ, শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে। সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে। আওয়ামী লীগে অনেক আইনজীবী আছে, আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না, কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে, ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার আছে। আন্তর্জাতিকভাবে এই রায় নিয়ে আসলে প্রশ্ন তোলা তার মানে সুযোগ রয়েই গেল কি? আপনি জানেন 54 জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট, প্রসিকিউশন উইটনেসের এগেনস্টে, সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই। তো এটা কি একটা দুর্বল মামলা না? এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি। না, কথাগুলো হওয়া দরকার, কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না, হোয়াট ইজ ট্রু আমি বলবোই, কিন্তু এই যে এই ভীতিটা আরো 100 জনের মুখ বন্ধ করে রাখে। কিন্তু কি হবে জানেন, ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না। সময় শেষ করি, সময় পাল্টাবে। সময় যখন পাল্টাবে
তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে, সেটাই আমি এখন করে রাখছি। এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল, সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার বিরাট বেরিয়ে আসতে সুযোগ। পারছি না? নিশ্চয়ই। এবং কেন আসলে আবার যদি তার এই মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন উঠেছে, ইতিমধ্যে উঠছে, আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে। হিউম্যান রাইটস ওয়াচও বলেছে। ভারতীয় মিডিয়ার দিকেও যদি আজকে আমরা তাকাই, তারা নানানভাবে আসলে আওয়ামী লীগপন্থী যে নেতাকর্মীরা ভারতে পালিয়ে আছেন তাদের আজকে নানানভাবে ইন্টারভিউ প্রচার করছেন। সেই জায়গাগুলোতে আমি একটু আসতে চাই। একটা বিরতির সময় হচ্ছে। জি 25 পাথমিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 পাথমিত রাজখান দেখছেন। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, যে জায়গাটিতে ছিলাম আমরা, হাসিনার এই মৃত্যুদণ্ড নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে নানান আলোচনা সমালোচনা চলছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটি বলেছে মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন। এবং ভারতের আসলে মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, তারা আজকে নানানভাবে আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মী আছেন তাদের ইন্টারভিউ প্রচার করেছেন। সেই জায়গাটি নিয়ে একটু বলতে চাই, এইখানেও আসলে যাতে যেহেতু কথা বলার সুযোগ থাকলো এবং এই যে মৃত্যুদণ্ডের রায়কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা অন্যান্য যারা আসলে মানবাধিকার নিয়ে কাজ করছেন আন্তর্জাতিকভাবে, তারা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলছেন। এই জায়গাটি থেকে আসলে শেখ হাসিনা বেঁচে যাওয়ার এক ধরনের সুযোগ তাহলে তৈরি হচ্ছে কিনা? দেখেন, শেখ হাসিনা তো পলাতক। ওনাকে বাংলাদেশে আনার পরে তো তার বিচারের রায় কার্যকর করা ইত্যাদি অনেক কঠিন সময় এবং সামনে দেখার সময়। এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, কিন্তু আমার দেশের আইন কি বলে? আমার দেশের আইন তো মৃত্যুদণ্ডকে সমর্থন করে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আইনি বিধান রয়ে গেছে। এই জন্য আমাদের দেশের বাস্তবতা এটা দেখতে হবে। তো পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব বিরল। আপনি যদি দেখেন যে শেখ হাসিনা, যেটা ওই সময় আলোচনায় আসছে, যিনি দীর্ঘ সময় ক্ষমতায়, এবং শুধু তাই না, যে ওনার দাম্ভিকতা যেমন ছিল, দ্বিতীয়ত রাষ্ট্র ক্ষমতায় এতদিন প্রভাবের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আইন কানুন তিনি যেভাবে বলেছেন, আজকে যে বক্তব্য দিয়েছেন, পরের দিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সেখানে সব কিছু পরিবর্তন। সেই ব্যক্তি এই 15 বছর পরে মাত্র 1 মাসের আন্দোলনে উনি নিজে পালিয়ে গেলেন এবং তার 350 এমপি এবং বিশাল মন্ত্রী পরিষদ, সেই সাথে দলের হাজার হাজার নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে হারিয়ে গেলেন। এবং কিভাবে জানি না, রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতায় এইভাবে বর্ডার ক্রস করে ভারতে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তো সেই জায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মৃত্যুদণ্ড নিয়ে যেমন কথা বলবে, কিন্তু আপনাকে তো এই কথাটা আসতে হবে যে এই 15 বছরে সে যেভাবে নির্বিচারে মানুষকে গুম করেছে, সেই জিনিসটাও তো আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে, জাতিসংঘ আছে, এবং জাতিসংঘ আল জাজিরা তাদের যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টেও তো আসছে যে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে গুলিবর্ষণ করে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপরে যেভাবে দমন পীড়ন হয়েছে, নির্বাচনের নামে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে, এগুলো তো আন্তর্জাতিক মিডিয়া জাতিসংঘে এসেছে, এটাও তো বাস্তবতা। এখন বিষয়টা হলো যে আমি যে কথাটা আপনাকে প্রথমে বলতে চাইছিলাম, যে এই যে বিচারিক ব্যবস্থাটা, এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তারা কেউ যে আইনের ঊর্ধ্বে না, সেটাকে রাষ্ট্রকে বা আমাদের বিচার ব্যবস্থা এমন পর্যায়ে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেয়ে এটা সমাধান করা উচিত, যাতে মানুষের এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ না থাকে। কিন্তু যেই আইনে বা যেই আদালতে আসলে শেখ হাসিনার বিচার হয়েছে, সেই আদালতে শেখ হাসিনা নিজেরই করা। ব্যারিস্টার রুমিন ফারহানা, সেই জায়গাটাতেই আসতে চাই। নিজের আইনে আসলে তিনি নিজে ফেসে গেলেন, বিষয়টা অনেকটা সেরকম বলা চলে। কিন্তু যেই জায়গাটিতে তিনি এই মুহূর্তে আছেন, ভারত, এবং ভারতকে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু বলে রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই বলার চেষ্টা করেন। ভারতের জন্য এখন আসলে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য এক ধরনের ট্রিকি সিচুয়েশন, এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের এক ধরনের পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যর্পণ যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক ধরনের সুযোগ রয়ে গেল। সেটি নিয়ে কি বলতে চান? বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান? ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বালের বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে। আর নোট ভার্বাল হচ্ছে, আমি যতটুকু জানি, কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা, সেটা। সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান, এটাই বা আপনার কেন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। ধরুন
এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের 3 বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন, নিরাপত্তা উপদেষ্টা না, হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা, যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না, তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশে এই পদ তৈরি হয়েছে। উনি কিন্তু আজকে ভারতে গেছেন। কেন গেছেন জানি না, আমরা কেউই জানি না। সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না। ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী 30 বছরের জন্য যে চুক্তিটি করা হলো, এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে, যদি, তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং 106 অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস, যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা, এক্স্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপে বলা আছে অর্ডারের মধ্যে, তারা বন্দরটি 30 বছরের জন্য বিদেশিদের হাতে দিল। আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো, কেন? এগুলো না আমরা আসলে বুঝি না। একে তো মেয়ে মানুষ, তার উপর বুদ্ধি কম, কিছুই তো বুঝি না। কেন হলো ঠিক বুঝি না। এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো? এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরুতে বলেছেন, নিয়ত খুব কঠিন কিছু না। বলেছেন শেখ হাসিনা ভারতে থাক, তেমন কোনো সমস্যা নাই, জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে। ভারত 2 পয়সা পাত্তাও দেয় নাই। শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা, বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই, এটা ফ্রি। এখন আবার বিবিসি, রয়টার্স, এএফপি, ভারতের লিডিং নিউজ পেপার্স সবাই তার ইন্টারভিউ ছাপছে। ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। তো এই যখন সিনারিও, তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে? ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি? একটা উটকো ঝামেলার মতন। ফিরিয়ে এনে করবে কি সরকার? না পারবে নিরাপত্তা দিতে, না পারবে ফাঁসি দিতে, তো করবেটা কি? এটা জানতে চাই এই সরকার আসলে কেন ফিরিয়ে আনতে চায় না? আবার শেখ হাসিনা আদৌ আসলে ভারতে বসে তার পরীক্ষিত বন্ধু যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রে বসে মুখ বন্ধ রাখবেন কিনা, সেটাও তো একটি বড় প্রশ্ন। আমরা তো প্রথমে আমি যেটা বললাম যে সরকার যে কিভাবে এলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি টিল নাও। আমরা বিপ্লব হয়েছে, বিপ্লব করেছি, তো সেক্ষেত্রে আসলে যারা আমরা বিপ্লবের মাঠে ছিলাম, তো আমরা তো সরকার গঠন হলে আমাদের থাকার কথা ছিল। তো এখানে আমাদের চেয়ে যে আমি আছি, রুবিন আছে, আমরা যারা আছি, আমরা তো মাঠে এত অ্যাক্টিভ ছিলাম যে এই সরকার কিভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না, এমনকি বঙ্গভবনে দাওয়াতেও পাইনি। কাজেই যখন আনইউজুয়াল কোনো কিছু ঘটনা ঘটে, তো সেখানে জাদুটোনা বানের ব্যাপার স্যাপার থাকে, কামরূপ কামাখ্যার যে বিভিন্ন তাবিজ কবজ এগুলো থাকে আর কি। এখন উনি জিন চালান দিয়ে হয়েছে, না কামরূপ কামাখ্যার জাদুতে হয়েছে, বানে হয়েছে, নাকি পেন্টাগন হয়েছে, নাকি MI6-এ হয়েছে, ঘোড়ার ডিম, কিছুই বুঝি না। তো উনি কীভাবে আসছেন আমি এগুলো বুঝি না, আর কিভাবে যাবেন তাও বুঝি না। তো ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে যতটুকু দেখেছি, উনি বলেন এলোমেলো কথাবার্তা। অর্থাৎ উনি যখন আমাদের দেশের মানুষ না খেয়ে মরে, তখন তিনি বলেন 3টা জিরোর কথা, 3টা শূন্যর কথা। তারপর শেষে আমাদের দেশের মানুষ যখন তাদের চাল দরকার, আটা ময়দা দরকার, বা অন্য কোনো কিছু দরকার, তখন বলে যে না, এখন তোমাদের চাকরি ঠাকরি করার দরকার নাই, তোমরা ব্যবসা শুরু করো। আমাদের দেশের ছেলেমেয়েরা যখন একটা সাধারণ BCS-এর চাকরির জন্য পরীক্ষা দিতে চায়, চাকরি পেতে চায় না, পরীক্ষা দিতে চায় না, তখন বলে দরকার নেই, আসো মন্ত্রী হয়ে যাও। এসে মানে কি বলবো, একটা জাদুর কাঠি তার হাতে। আমি একটা চাকরির জন্য একটা ইন্টারভিউর সুযোগ চাচ্ছি, যে জাস্ট গিভ মি অ্যান অপরচুনিটি, যে আমি যাতে কোনো বৈষম্য ছাড়া একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। সে বলে তোমার এত কষ্ট করার দরকার কি বাবা, আসো সরাসরি মন্ত্রী হয়ে যাও। এরকম অদ্ভুতভাবে আলী রিয়াজ সাহেব সে বিদেশে আছেন, তাকে সেই বেচারা চলে গেছে, তার ইচ্ছা ছিল না, তাকে আবার জোর করে ধরে নিয়ে আসছে, বলে যে না, আপনাকে মন্ত্রী হতেই হবে। তো এইরকম মহৎ একজন মানুষ, যার মহত্বের কারণে মানে নোবেল কমিটি তাকে
শান্তি পুরস্কার দিয়েছে। তো কাজে তিনি তো অশান্তি সৃষ্টি করতে পারেন না। এখন সেই শান্তির পুরুষ তিনি শেখ হাসিনার জন্য কি শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন সেটা তো ভাই আমি এখন বলতে পারবো না আর কি। দেয়ার মাইট বি সাম পিস ট্রিয়েটি। এইগুলো এক। 2 নম্বরে যেটা হলো যে আমরা দেখি যে দুনিয়ার যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে, মানে আপনি যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তো এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির, জামাতের, ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব দাকুমড়ার সম্পর্ক। আর যদি আপনি সূত্র ধরেন যে ভবিষ্যতে যে এদের মধ্যে ট্রিটি হবে না, বন্ধু হবে না, মিল মহব্বত হবে না, এটা কিন্তু বলা যায় না। সূত্র বলে ওখানে যে আপনি যেখানে আছাড় খাবেন ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে, যার সাথে আপনার বেশি শত্রুতা ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে। তাহলে আগামীর বাংলাদেশে যদি হঠাৎ করে দেখেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেসিডেন্ট হয়েছে, এটা খুব অবাক হওয়ার মতো সেই কিছু সম্ভাবনা না। আদৌ আর আছে কিনা শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড রায় হবার পর আদৌ সেই মানে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা, এই জায়গাটিও তো একটি বড় প্রশ্ন এই মুহূর্তে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করতে পারবেন কিনা। আপনি আমি বাংলাদেশে আসবো রনি ভাই, আপনার এই উত্তরটা নিব। একটা বিরতি নিয়ে ফিরতে চাই। যে পেতিস প্রাপ্তিমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যেমন প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা কতখানি জরুরি বলে আপনি মনে করেন, সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের বার্তা দিয়ে যাবে? দেখেন, আমি আগেই বলেছি যে আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের চিত্রটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সময়ে যাদের ফাঁসি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল এবং আরও যে সমস্ত রায় হয়েছিল, উনি চলে যাওয়ার পরে তারা কিন্তু সবাই স্বাধীন মুক্ত এবং সব মামলাও চলে গিয়েছে। এবারে আসলে যেই সরকারি আসুক নির্বাচিত হয়ে, তাদের সময় কি আসলে শেখ হাসিনার এই রায় পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকবে? না, আমি তা বলছি না। তার মানে আমরা ইতিহাস থেকে এগুলো দেখেছি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা হয়। গোলাম মাওলা রনি ভাই একটা কথা বলেছেন যে এমন যদি হয় যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে যে দূরত্ব তফাৎ অনেক আগের থেকে ছিল, এটা তো এমনও যদি হয়ে যায় যে তাদের মধ্যে সন্ধি হয়ে গেছে, তার মানে এটাই তো বোঝাতে চেয়েছেন যে সরকার পরিবর্তনের পরে আজকে যিনি শত্রু, পরে তো তিনি বন্ধু হতে পারে নানা কারণে, ক্ষমতার প্রশ্নে। তা আমি মনে করি যে যিনি অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হওয়া দরকার, এবং রাষ্ট্রে আমরা যেটা চাই যে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, এটা অবশ্যই দরকার। এবং এটা যদি থাকে, এবং আমাদের সংবিধানে যেটা বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু আমরা কিন্তু এই যে প্রজাতন্ত্রের মালিক, তিনি মালিকানা প্রতিষ্ঠা করবেন 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধিকে সংসদে পাঠানো, তো সেইটা তো আমাদের দেশে নাই। যে কারণেই আজকে এই ধরনের ক্ষমতা যার কাছে চলে যায়, সেই ক্ষমতার অপব্যবহার করা বা এক্সারসাইজ করার সুযোগ পায়, এবং সেটি আসলে এক ধরনের রিপিটেড হয়ে যাচ্ছে এটা হয়ে বাংলাদেশের যাচ্ছে। ক্ষেত্রে। সেই জন্য আমরা মনে করি যে এই যে রায় কার্যকর হবে কি হবে না সেটা সময় বলে দেবে। কিন্তু আসলে এই রায়টি বা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায়, সেটিকে আসলে আমরা ঐতিহাসিক রায় বলছি, এবং বাংলাদেশের ইতিহাসেও এটি প্রথম কোনো সরকার প্রধানের বিপক্ষে এই ধরনের রায় আসলো। গোলাম মাওলা রনি, এই রায় আসলে ন্যায় বিচার নিশ্চিত করেছে কিনা সেটি যদি বাংলাদেশের কোনো মানুষকে জিজ্ঞেস করি, তারা হয়তো এক শব্দে হ্যাঁ বলবেন, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডেও আসলে সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। এবং এই রায় যদি কার্যকর না হয়, শেষ পর্যন্ত এই রায়টি কোনো প্রতীকী বিষয়ে পরিণত হতে পারে, এমন কোনো সম্ভাবনা থাকলো কি? প্রথমত এই রায়টি মানুষের মনোজগতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন, তারা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এটা কখনো স্বপ্ন কল্পনা করেনি। 2 নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, স্টিল বাংলাদেশের লোকজন কিন্তু আইনকে খুব ভয় করে, সমীহ করে। এমনকি থানায় যদি একটা জিডি এন্ট্রি করা হয়, এই যে আমরা 3 জন লোক আছে, আমাদেরকে যদি কেউ একটা টেলিফোন করে বলে যে আপনার বিরুদ্ধে থানায় অমুক একটা জিডি এন্ট্রি করেছে, আমরা কিন্তু সঙ্গত কারণে ভয় পেয়ে যাব। তো সেক্ষেত্রে বাংলাদেশের একটি সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট, এটা হাইকোর্টের একটি বেঞ্চের মর্যাদা সম্পন্ন, তো সেই অ্যাপেক্স কোর্ট থেকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এটা 4টিখানি কথায় নয়, এটি শেখ হাসিনা তার পরিবারের জন্যে একটা বিরাট মনস্তাত্ত্বিক, ওনারা যতদিনই থাকবেন একটা বার্ডেন হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে কি হবে বা না হবে, কিন্তু যদি শেখ হাসিনা 100 বছরে জীবিত থাকে, এবং যেটা আমি এর আগে বললাম, নিয়তিতে অনেক কিছু ঘটে। ধরুন উনি আবার দেশের প্রধানমন্ত্রী হলেন,
কিন্তু প্রধানমন্ত্রী হলেও ওনার যারা প্রতিপক্ষ তারা কিন্তু ওই বলবে ওই কথা, বাকশালের মতো, বাসন্তীর জালের মতো, যে চিনি আপনাকে অমুক কোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আপনি ক্ষমতায় এসে নিজের হাতে সেই রায় পরিবর্তন করে আবার সেই ফাঁসির রায়কে আপনি রহিত করেছেন, ফলে এই দায় কখনো শোধ হবে না। তো সেই দিক থেকে আরেকটা যেটা এর আগে আমরা যেটা বললাম, আসলে একটা সময় কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। 1996 থেকে 2001 পর্যন্ত দে হ্যাড দ্য বেস্ট রিলেশনশিপ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার নিজে উনি আমাকে বলেছেন যে আমি যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যায়ে এসেছি তার পিছনে শেখ হাসিনার অবদান আছে, উনি আমাকে নিজে বলেছেন। তারপর উনি আমাকে বলেছেন যে আমার ব্যাংকটা তো বন্ধ হয়ে যেত, শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা 800 করোড় টাকা বিনা সুদে আমাকে এই গ্রামীণ ব্যাংকে দিয়েছেন, আদারওয়াইজ ব্যাংক দেউলিয়া হয়ে যেত। তো কাজী উনি শেখ হাসিনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন, তো আমাকে বলছিল রানি তুমি একটু দেখো শেখ হাসিনার সাথে কথা বলে। এবং আমি আসলে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলেছিলাম, খুব ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম যে আপা এরকম একটা করা যায় কিনা। সেই সম্পর্কটাকে আমরা আজকে পর্যায়ে পর্যন্ত দেখলাম কোথায় না, এখন মূল ব্যাপার হলো যে পুরনো যে কোনো সম্পর্ক, একটা সময় ধরুন রুমিনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, আবার সেই সম্পর্কটা কিন্তু গড়ে উঠতে পারে। সেই সম্ভাবনা থাকলে কি মনে করছেন যে তাহলে আসলে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহান, একটু আপনার কাছে আসি। যে শঙ্কার কথা গোলাম মাওলা রনি বলছেন, সেই সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ মরতে হবে যদি এরকম একটা ঘটনা ঘটে, কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে বিএনপিকে মরতে হবে যদি এরকম ঘটনা ঘটে আর কি। তাহলে কি আসলে বিএনপি সেই সম্ভাবনা বিএনপির সামনে থাকছে কিনা, এবং সামনে নির্বাচিত সরকারের জন্য আসলে এটি একটি বড় দায়? এবং আরেকটার সাথে আপনার কাছে একটু আমি জানতে চাই, ভারতের জন্য আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এখন কতখানি জরুরি? তারা তাকে যেভাবে আশ্রয় এবং নিরাপত্তা দিচ্ছেন, তাতে করে আসলে আমরা কিসের আভাস পাচ্ছি? না দেখুন, ভারতকে শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে, এটা শেখ হাসিনার কথা। এবং গত 17 বছর বাংলাদেশে কোনো রকম কোনো নির্বাচন হয় নাই, ভারত কিন্তু সেটা নিয়ে কখনো ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে টু শব্দটিও করে নাই। অর্থাৎ ভারতের যেটা চাওয়া ছিল নিরাপত্তা, সিকিউরিটি, সেটা শেখ হাসিনা সর্বোচ্চটা এনশিওর করার চেষ্টা করেছেন। অন দি টপ অফ দ্যাট, ভারতকে যা যা দেওয়া, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে যা যা ভারত চেয়েছে মোটামুটি সব শেখ হাসিনা দিয়েছে। এমনকি বিনিময়ে তিস্তার পানিও শেখ হাসিনাকে ভারতের দিতে হয় নাই। সো এই সকল কিছুর বিবেচনায় ভারত যদি মনে করে যে তার আরও একজন শেখ হাসিনা, আরও দুজন শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকলে তার জন্য ভালো হয়, এবং এটা যে কোনো দেশই ভাবতে পারে যে আমার যদি আরেকটা এরকম স্টেট থাকে, ভেসেল স্টেট থাকে, তাহলে আমার জন্য ভালো হয়। তো এরকম যদি চিন্তা করে ভারত, তাহলে তারা কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে না। কারণ আজকে যদি তারা দুর্দিনে, শেখ হাসিনার দুর্দিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন ভারতের পাশে দাঁড়াবে না। কারণ তারা ভাববে যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে আমি একটা দেশে অন্য ভিন্ন আরেকটা দেশের ইন্টারেস্ট সার্ভ করলাম, কিন্তু সেই দেশটি আমার কঠিন দুঃসময়ে আমার পাশে দাঁড়ালো না। সো এইরকম একটা চিন্তা তো ভারতের থাকবে। এবং ভারতের আপনি সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, কিংবা যাই বলেন, যতজনের ইন্টারভিউ আমি দেখলাম, একজন দুইজন ভেরি এক্সেপশন বাদ দিলে সকলেই মোটামুটি বলেছে না তিনি তো ভারতের অতিথি। দে ইউজ দ্য ওয়ার্ড অতিথি। অতিথির ব্যাপারে তো ভারতের বক্তব্য হচ্ছে অতিথি নারায়ণ, মানে অতিথি ভগবান। সো ভগবানকে তো কেউ মৃত্যুদণ্ড এক্সিকিউট করাবার জন্য দেশে ফেরত পাঠায় না, তাই না? আর দেখুন, আমি মনে করি শেখ হাসিনার বয়সও হয়েছে, ওনার শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে। সুতরাং বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। তার পুত্র যে কথাটি দুদিন আগে রয়টার্সে বলেছেন, সেটার বাংলা, সাদা বাংলার তর্জমা যুগান্তরে ছাপা হয়েছে। সেটা হচ্ছে যে তার পুত্র বলছেন তার মা ভালো আছেন, ভারত তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং যথাযোগ্য মর্যাদায় তিনি সেখানে আছেন। সুতরাং তিনি সেখান থেকে এখন ফেরত আসবেন, এটা ভাবার কিছু নেই।